এই যে বন্ধুরা, ভালোবাসার সকল প্রকার গল্প পেতে আমাদের তামান্না ডায়েরি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল বাটনটি ক্লিক করুন। সময়টি মাঝরাতে, চারিদিকে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। ঠিক সেই সময় গায়ে চাদর মুড়ি দিয়ে বাড়ির পিছনের দরজা দিয়ে বের হয়ে উঠানে এসে দাঁড়ায় শ্রেয়া। আবার পিছনে ফিরে আর এক দফা চোখ বুলিয়ে নেয় সে পুরো বাড়িটুকুতে। চোখ ঝাপসা হয়ে আসে তার। এই বাড়ির উঠানে কেটেছে তার ছোটবেলা, কত না আছড়ে পড়েছে হাত থেকে। বারবার মা সামলে নিত তাকে। আজ মা নেই, তার পাশে থাকলে হয়তো এভাবেই চুপি চুপি পালিয়ে যাওয়ার প্রশ্নই আসতো না। কথায় আছে, মা মরলে বাপ তালি। কথাটি আগে হেসে উড়িয়ে দিলেও আজ তা সত্য বলে মনে হচ্ছে শ্রেয়া। কি কপাল তার, মা যখন ছিল বাপের আদরের ঠিকানা ছিল না। মা কবরে শুতেই বাবা পর হয়ে গেল। ছোট্ট শ্বাস ছাড়ল শ্রেয়া। বাড়ির পিছনের দিকে আছে একটি বট গাছ। সেই বট গাছের শক্ত ডালে দুটো মোটা দড়ি দিয়ে বেঁধে দিয়েছিল দোলনা, যা এখন বাতাসে হালকা নড়ছে। কতবার বাবা মায়ের সাথে রাগ করে গাল ফুলিয়ে এখানে বসে কাঁদত সে। বাবা মা রাগ ভাঙানোর জন্য কত কিছুই না করত। বাবা তখন আদর করে বলতো, কাঁদিস না মা, তোরে এত তাড়াতাড়ি বিয়ে দিব না, সত্যিই দেব না। শ্রেয়া তখন তার ফোকলা দাঁত বের করে খিলখিল করে হেসে দিত। মা তখন পরম আনন্দে ভাত মাখিয়ে খাইয়ে দিত। খাওয়া শেষ প্লেট উঠিয়ে দেখিয়ে বলতো, দেখ মা দেখ, তুই সব খেয়েছিস। এখন আমার মা এত বড় হয়ে যাক, কতই না আদরের ছিল সে। আর আজ আদর করার মতো কেউ নেই। ফোনের ভাইব্রেট হওয়ার ধ্যান ভাঙে শ্রেয়া। ফোনটা উঁচু করতেই ভেসে ওঠে আরিয়ানের নাম। এই একটি ব্যক্তি গত 3টে বছর তাকে আঁকলে রেখেছে। কতটা না ভালোবাসে তাকে। একটিবার ফোন রিসিভ না করলে পাগল পাগল হয়ে যায়। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে অস্থিরতার সাথে বলল আরিয়ান, কই তুমি? কতক্ষণ যাবত দাঁড়িয়ে আছি রাস্তার মোড়ে, তাড়াতাড়ি এসো, কেউ দেখে ফেললে আর আস্ত রাখবে না। আসছি আমি। ফোনটা কেটে সামনের দিকে হাঁটা দেয় শ্রেয়া। আর পিছনে ফিরে তাকায় না সে। তাকালেই আবেগ বাড়বে। আবেগ যে বড্ড খারাপ জিনিস, তাই সে আর ফিরবে না পিছনে। কিছুক্ষণ হাঁটার পর রাস্তার মোড়ে এসে দাঁড়ায় শ্রেয়া। কিছু সামনেই দাঁড়িয়ে আছে আরিয়ান, যে এখন তার বর্তমান আর ভবিষ্যৎ হতে চলেছে। আরিয়ান দূর থেকে শ্রেয়াকে দেখতে পায়। আজ প্রায় 6 মাস পর তাকে দেখছে। শ্রেয়াকে দেখে তার মনে ধক করে ওঠে। কি হাল করেছে মেয়েটা! তার চোখের নিচে কালি পড়ে গেছে, মুখটা শুকনো হয়ে ছোট্ট হয়ে গেছে, তার গুলুমুলু শ্রেয়াটা কেমন শুকিয়ে গেছে। আরিয়ান শ্রেয়ার কাছে গিয়ে আফসোসের ভঙ্গিতে বলতে লাগে, শ্রেয়া, কি হাল করেছো নিজের? এমন দেখাচ্ছে কেন তোমাকে? তোমার শরীরে তো অনেক জ্বর, গা পুড়ে যাচ্ছে, কি হয়েছে জান? অস্থির হইও না, তেমন কিছু হয় না, শুধু হালকা জ্বর। এটাকে তুমি হালকা বলছো? উফ, এত হাইপার হইও না, চলো তাড়াতাড়ি। চলো, আজকের পর তোমাকে কোনো কষ্ট সইতে পারবে না আমার জান পাখিটার। শ্রেয়া হাসলো শুধু, কিছু বলার নেই তার, কারণ এই পাগলটা এমনই। কতটা ভালোবাসে শ্রেয়া জানে। গাড়ি ছুটে চলল শহরের দিকে। গন্তব্য ঢাকা। সেখানেই বিয়ে করে এক হয়ে যাবে তারা। শ্রেয়ার জ্বর বাড়ছে। আরিয়ানের বুকে বিড়াল ছানার মতো লেপ্টে আছে। শ্রেয়া আরিয়ানের বুকে মাথা রেখে বাহিরের দৃশ্য দেখে যাচ্ছে আর ভাবছে কিছু ঘন্টা আগের কথা। বাড়ি ভর্তি মানুষের সামনে পুতুলের মতো সাজিয়ে বসিয়ে রাখা হয়েছে শ্রেয়াকে। এ নিয়ে 3 বার, যেটি শ্রেয়ার মোটেও পছন্দ নয়। এটা কেমন কথা? মেয়েদের দেখতে আসবে ছেলেরা, তার সামনে মমির পুতুলের মতো সেজে গুছে বসে থাকতে হবে মেয়েদের। তার উপর ছেলের পছন্দ হলে বিয়ে কথা আগাবে, নয়তো রিজেক্ট করে দিবে। এতে ওই মেয়েটির মনে কি প্রভাব পড়ে তা কি কখনো তারা ভেবে দেখেছে? হয়তো না। দেখলে কোনো মা তার মেয়েকে এভাবে সাজিয়ে গুজিয়ে আসনে বসাতো না। আর সে আর ফুটো কপাল, তার তো মা নেই, আছে সৎ মা,
যে কিছু দূর দাঁড়িয়ে পান চিববে। ছেলেপক্ষ নানান রকম প্রশ্ন করে চলেছেন শ্রেয়াকে। শ্রেয়া চুপ করে বসে কি আর করবে সে? বাবার বয়সী লোককে তার সৎ মা ঠিক করে দিয়েছে। সব কথা পাকা করে ফেললে তার সৎ মা রেহেনা। বাবা মতিন চুপটি করে এক কোণে বসে চা খাচ্ছে। শ্রেয়ার দিকে যেন তার খেয়ালই নেই। আর এই দেখতে আসা লোকটি দাঁত কেলিয়ে হেসে যাচ্ছে। কি নির্লজ্জ মানুষ! চোখ লজ্জা বলতে কিছু নেই। নিজের মেয়ের বয়সী মেয়েকে বউ করতে এসেছে। শ্রেয়ার রাগে দুঃখ বুক ফেটে কান্না আসছে, আর সইতে না পেরে ছুটে রুমে চলে যায় আর কাঁদতে লাগে। কি পৌরা কপাল তার! নিজের বাপও আজ মেয়ের মতামত জানতে চাইল না, যেখানে সব কিছু শ্রেয়ার পছন্দের ছিল। আর আজ ভাতে পারছে না আর। তখনই ফোন আসে আরিয়ানে। তখন শুধু শ্রেয়া বলছিল, বিয়ে করবে আমায়? আরিয়ান যেন তাই চাইছিল। তার মন নেচে উঠল। এই তো মেঘ না চাইতে বৃষ্টি। কবে থেকে শ্রেয়াকে বিয়ের কথা তারা দিয়েছিল, কিন্তু শ্রেয়া রাজি হতো না। আজ তো চমৎকার হয়ে গেল। শোনার সাথে সাথে বলল, হ্যাঁ তা আবার বলতে বলো, কবে কখন? কাল বিয়ে করব আমরা। আজ আমাকে নিয়ে যাবে? ঠিক আছে, রাতে তৈরি থেকো। আরিয়ান তার কথা রেখেছে। বন্দি খাঁচা থেকে তাকে মুক্ত করেছে। আরিয়ান শ্রেয়াকে নিয়েই দাঁড়িয়ে আছে ম্যারেজ রেজিস্ট্রি অফিসারের সামনে। শ্রেয়ার বুক ধুকপুক ধুকপুক করছে। হয়তো বিয়ের আগে প্রতিটি মেয়েরই করে। আরিয়ান আর শ্রেয়া ভিতরে ঢুকলো। উকিলের কাছ থেকে ডকুমেন্ট দিয়ে বলল। শ্রেয়ার দিকে একটি কাগজ এগিয়ে দিল সাইন করার জন্য। শ্রেয়া সাইন করতে গিয়ে বারবার হাত কাঁপছে, চোখ দিয়ে পানি পড়ছে। হয়তো এমনই হয় সবার। কত অদ্ভুত ব্যাপার! এই একটি কাগজে সাইন করার সাথে সাথে তার পুরো জীবনটা হয়ে যাবে আরিয়ানের নামে। মেয়েদের ভাগ্য বিয়ের আগে বাবার নামে, বিয়ের পর বরের নামে। আচ্ছা, আরিয়ানকে বিয়ের পর ঠিক এমনই ভালোবাসবে? মনের মাঝে হাজারো প্রশ্ন এসে জমা হয়েছে শ্রেয়ার মনে। তখনই আরিয়ান হালকা ধাক্কা দিয়ে বলল, কি হলো শ্রেয়া, তাড়াতাড়ি করো, আরো মানুষ দাঁড়িয়ে আছে বিয়ের জন্য। শ্রেয়া চোখের পানি মুছে মাথা নাড়িয়ে সাইন করে দেয়। আজ থেকে সে হয়ে যায় মিসেস শ্রেয়া আরিয়ান শেখ। ছোট্ট শ্বাস পেলে শ্রেয়া। জানা নেই কেন মনের মাঝে খচখচ করছে। মনে হচ্ছে কিছু একটা ঠিক নেই, অথচ যা যে ভাবে ভেবেছিল সব ঠিক হচ্ছে। হয়তো সব তার মনের ভুল। আরিয়ান শ্রেয়াকে একটি বাংলো বাড়িতে নিয়ে আসে। বাড়ি দেখে শ্রেয়া শকড। এত বড় বাড়ি! তখন সে প্রশ্ন করে, এটা তোমার বাড়ি? এটি বড় ভাইয়ের বাসা, তিনি আপাতত আউট অফ টাউন, আর চাবি আমার কাছে, তাই নিয়ে আসলাম তোমাকে। ও, তোমার বাসায় কবে যাব? বাসা জানানি, সব ঠিকঠাক হোক নিয়ে যাব। শ্রেয়া আর কিছু বলল না। আরিয়ান শ্রেয়াকে একটি ঘরে নিয়ে বসালো আর বলল, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি বাইরে থেকে খাবার আর তোমার মেডিসিন নিয়ে আসছি। দেখি জ্বরটা এখনো আছে দেখছি। আমি ঠিক আছি, চিন্তা করো না। তুমি পাশে থাকলে আমি সুস্থ হয়ে যাব। এতটা ভালোবাসো আমায়, যদি কখনো তোমাকে ধোকা দেয় তখন কি করবে? এমন কখনো করো না, আমি নিজেকে শেষ করে দেব। ধুর পাগলি, কেঁদো না, আমি আছি তোমার পাশে। এখন রেস্ট নাও, আমি খাবার নিয়ে আসছি। বলে আরিয়ান চলে গেল। কেন জানি আরিয়ান চলে যাওয়াতে শ্রেয়ার খারাপ লাগছে। মনে হচ্ছে ও আর ফিরবেই না। আবার বাজে চিন্তা ভেবে এসব মাথা থেকে ছেড়ে ফেলে ওয়াশরুমের দিকে পা বাড়ায় শ্রেয়া। ফ্রেশ হয়ে এসে খাটে বসে। ঘরটির চারিদিক চোখ বুলায় সে। মনে হচ্ছে যার বাসাইটি, সে লোকটি অতি রুচিশীল সম্পন্ন, তার সাথে পরিষ্কার ও গোছালো। শরীর আর চলছে না। আজ কতদিন শান্তির ঘুম হয়নি। এখন যেন চোখে সারা রাজ্যের ঘুম এসে জড়ো হচ্ছে। তাকিয়ে থাকা দায়। শ্রেয়া বসে থাকতে না পেরে এবার গা এলিয়ে দেয় বিছানায়। মুহূর্তেই ঘুমের রাজ্য পাড়ি দেয় সে। ঘুমের মাঝে হঠাৎ কারোর ঠোঁটের স্পর্শ পেয়ে ঘুমটা ভেঙেই যায় শ্রেয়া। চোখ খুলতেই অন্য কাউকে তার ঠোঁটে ঠোঁট রাখা অবস্থায় পেয়ে সজোরে ধাক্কা মারে। লোকটি বিছানা থেকে ছিটকে নিচে পড়ে যায়। শ্রেয়া ততক্ষণে নিজের শরীরের কাপড় ঠিক করে চেঁচাতে লাগে,
আপনি কে? এখানে এই মুহূর্তে আমার স্বামীর থাকার কথা, আপনি কে? আর আপনার সাহস হয় কিভাবে আমাকে ছোঁয়ার? লোকটিকে ধাক্কা দেওয়ায় রাগ উঠে যায় তার, কিন্তু নিজেকে সংযত রেখে উঠে বসে। শ্রেয়ার কাছে এসে দুগাল চেপে ধরে বলতে লাগে, আরিশ খানকে ধাক্কা দেওয়ার সাহস কোথায় পেলে? হ্যাঁ, আর আমি তোমার স্বামী, এমন আর কখনো করলে তোমার জন্য খুব একটা ভালো হবে না, বুঝে নিও। মিথ্যা বলছেন আপনি। আমার আরিয়ান কই? ও আমার স্বামী, ভালোবেসে বিয়ে করেছি আমরা। আর আপনি বলছেন আমার স্বামী? কি করছেন আমার স্বামীর সাথে? বলুন বলুন বলছি। বলে ঠাস করে চর বসিয়ে দেয় আরিশের গালে। আরিশ এর সাথে সাথে কপালে রগ দাঁড়িয়ে যায়, চোখ মুখ লাল হয়ে যায়। সেও শ্রেয়ার গালে ঠাস করে চর মারে। তার চুলের মুঠি ধরে তার বরাবর দাঁড় করিয়ে হিসিস করে বলতে লাগে, তোর সেই স্বামী বিক্রি করে দিয়েছে তোকে আমার কাছে, তুই হচ্ছিস আমার কেনা বউ, বুঝলি? আজ থেকে আমি তোর স্বামী, মাথায় ঢুকিয়ে নে। বলে খাটের উপর ফেলে বের হয়ে যায় আরিশ। রাগে গা জ্বলে যাচ্ছে তার, জ্বালিয়ে দিতে ইচ্ছে করছে সব তার। যেখানে তার বাপ মা ফুলের টোকাও পর্যন্ত দেয় না, সেখানে এই মেয়ে তাকে চর মেরে দিচ্ছে। হজম করতে পারছে না সে, রাগে মাথা ব্যথা করছে তার। এদিকে শ্রেয়া বিছানা বসে কেঁদে যাচ্ছে। কি হয়ে গেল তার? 3 বছরের ভালোবাসার জন্য ঘর ছেড়ে পালিয়েছিল সে, আর সেই মানুষটি তাকে বিক্রি করে দিল। এই জীবন সে আর রাখবে না। অন্যের কেনা বউ হয়ে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। সে চোখ বুজে দাঁড়িয়ে ফোনের দিকে তাকালো। এক টানে শাড়িটা শরীর থেকে খুলে ফেলে ফ্যানের সাথে বাজিয়ে নিজের গলায় বেঁধে ঝুলে পড়ল। কিছুক্ষণ ধস্তাধস্তির পর সব শান্ত হয়ে গেল। তবে কি এখানেই শেষ হয়ে গেল শ্রেয়ার জীবন, নাকি নতুন কিছু অপেক্ষা করছে তার জন্য? পিটপিট করে চোখ খুলল শ্রেয়া। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। শ্রেয়া ভাবছে, আমি কি মারা গেছি? এখন কি আমি কবরে? হয়তো কবরে, তাই এত অন্ধকার। কিছুক্ষণ পর হয়তো মনকার নাকির এক্ষুনি আসবে 3টি প্রশ্ন নিয়ে। আচ্ছা, আমি তো আত্মহত্যা করেছি, আত্মহত্যা মহাপাপ। তাহলে আল্লাহ কি আমাকে জান্নাত দিবেন না জাহান্নাম? নাকি আমার রুহ পৃথিবীতে ফেলে আসবে? তখনই হুট করে লাইট জ্বলে ওঠে। সাথে সাথে চোখ বন্ধ করে নেয় শ্রেয়া। আলো সরাসরি তার চোখে পড়েছে। ধীরে ধীরে চোখ মিলে নিজেকে একটি খাটে শুয়ে থাকতে দেখে। ঘাড় ঘুরিয়ে এইদিক ওদিক তাকাতেই গলায় টান লাগে। টান লাগতে আহ করে ছোট্ট একটি আর্তনাদ বের হয়ে আসে। গলায় হাত দিয়ে বুঝতে পারে সে ব্যান্ডেজ করা। গলা ধরে উঠে বসে ডান পাশে চোখ পড়তেই দেখতে পায় শ্রেয়া কালকের সেই ছেলেটি যে তাকে তার স্বামী হিসেবে দাবি করেছিল। ছেলেটির চোখে চোখ পড়তেই ছেলেটি কেমন ভাবলেশীন ভাবে তাকিয়ে আছে। তাকে দেখে বোঝা যাচ্ছে না সে রাগ করে আছে না স্বাভাবিক। শ্রেয়া এক শুকনো ঢোক গিল, তারপর অন্যদিকে তাকালো। তখনই আরিশ উঠে এসে দাঁড়ায় তার কাছে। অতি গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করে, এখন কেমন লাগছে? শ্রেয়া আর চোখে তাকালো, কিন্তু কিছু বলল না। আরিশেতে অপমানিত বোধ করলো। তারপর দাঁতে দাঁত চেপে বলল, এ কেমন অভদ্রতা! কেউ কথা জিজ্ঞেস করলে তার উত্তর দিতে হয়, তাকে জানো না? আমি বাধ্য নই। আরিশের গা জ্বলে যাচ্ছে। এতটুকু মেয়ে তার সাথে ঘের দেখাচ্ছে। অসুস্থ না থাকলে দুঘা বসিয়ে দম নিত। মাথা ঠান্ডা করলো আরিশ। যা করার কাল করবে সে, আজ অন্তত ছাড় দেওয়া যাক। আরিশ বলল, ঘুমিয়ে পড়ো, সকালে দেখা হবে। বলে গটগট করে চলে গেল সে। নিজের ঘরে এসে সজোরে আছাড় মেরে ফুলদানি ভেঙে ফেলল। রাগ লাগছে তার। পাশের রুম থেকে কিছু ভাঙার শব্দে কেঁপে ওঠে শ্রেয়া। আর যে ছেলে কিছুক্ষণ আগে আমার পা পুড়ে দিয়েছে নাকি আমাকে এখানে আটকে রাখছে। সকালবেলা ঘুম ভাঙে শ্রেয়া। রক্তটা ভাব ধরে রাখে। আয়নার সামনে যায় বসে ব্যান্ডেজ খুলে দেখে গলা ছিলে দাগ পড়ে গেছে। আওয়াজ আসছিল, কিন্তু সেদিকে এখন তার মাথা ব্যথা নেই। এটা কিসের কাগজ? জানালার পর্দা সরিয়ে উঁকি দেয় আন্টি, আপনি ও মাই গড, আমার মতো এত গাছ আমাকে এখান কিভাবে থেকে পালাবে সে? তার চেয়ে এখন বের হতে হবে, আরিয়ানকে খুঁজে বের করতে হবে।
এবং এত কড়াই আদিক্ষেতা গন্ডায় সব দেখাবেন। হিসেব নিকেশ নেবে সে। এত আদিক্ষেতা সামনে দেখাতে পেলে হবে না নাক আপনার। বরাবর ঘুষি দেবে সে। তারপর খাচ্ছি। চুলগুলো কেটে কুচি কুচি করে সেটা দিয়ে শাক রান্না করে খাওয়াবে তাকে। কত বড় সাহস তার! সে শ্রেয়াকে বেঁচে দিল। যখন পাবে তখন ভাববে। এভাবে শ্রেয়া ব্যাগ থেকে বড় চাদর বের করে গায়ে মুড়ি দিয়ে বের হলো। আশেপাশে খুব লক্ষ্য করে ধীর পায়ে এগিয়ে গেল সামনে। কি আশ্চর্য! এ কোন বাসা? এইটা তো আগের বাসা নয়। হায় হায়, কি করবে সে এখন? তাও মনে সাহস জুগিয়ে এগিয়ে চলল শ্রেয়া। পুরো বাড়িটা ভুল ভুলাইয়া মনে হচ্ছে তার কাছে। শ্রেয়া অনেক কষ্ট করে বাসার মেন দরজা খুঁজে পায়। একে দৌড়ে বের হয়ে আসে সে। তারপর বাগানের লাইট দিয়ে দেয়াল টপকে বাইরে চলে আসে সে। ভাগ্যিস তখন উপর থেকে ভালোভাবে পর্যবেক্ষণ করে নিয়েছিল সে। ওপারে গিয়ে জোরে শ্বাস নিল শ্রেয়া। মুক্ত বাতাস, প্রাণ খুলে হাওয়া নিয়ে এগিয়ে চলল সামনে। কিন্তু আবার থেমে গেল। ও যাবে কোন দিকে? তো চেনে না কিছু, তাই চোখ বন্ধ করে গুনতে লাগে। রাস্তা ডান পাশে একটি, বাম পাশে, ডান পাশে রাস্তা ধরে এগিয়ে যেতে লাগে সে। কথা বলছো না কেন? খানিকটা হাঁটার পর কোনো কিছু পেল না সে। চারপাশে পাহাড়ের মতো, তারপর মাঠের মতো, কিন্তু জনমানব শূন্য। আরিশ সকালে উঠে সে আর রুমে যায়। শ্রেয়া নেই, ভাবে ওয়াশরুমে আছে। না, নেই। পুরো বাড়ি খোঁজার পর বুঝতে পারল শ্রেয়া পালিয়েছে। আবার কপালে রগ দাঁড়িয়ে যায় তার। মেয়েটিকে সে হালকাভাবে নিয়ে ঠিক করেনি সে। এতই কি সহজ তার খাঁচা থেকে পালানো? বেরিয়ে যায় আরিশ গাড়ি নিয়ে। কিছু দূর থেকে গাড়ির আওয়াজ শুনতে পেয়ে সে আর মুখে হাসি আনন্দ। এখন সে লিফট নিয়ে এখান থেকে অনেক দূরে চলে যাবে। ভাবতেই খুশি লাগছে তার। গাড়ি দেখতে পেয়ে হাত দিয়ে ইশারা করে সে। গাড়ি থেমে যায়। শ্রেয়া দৌড়ে ড্রাইভারের কাছে গিয়ে আমাকে একটু বাস স্ট্যান্ড পর্যন্ত ছেড়ে দিবেন? লোকটি মাথা নাড়ায় আর পিছনে বসে। কি হয়েছে ড্রাইভার? এমন কেন করলে? খুশিতে গদগদ হয়ে উঠে পড়ে পিছনের সিটে। যাও দেখো কি হয়েছে। গেট লাগিয়ে তার পাশে তাকাতেই এক চিৎকার মারে। কিভাবে সম্ভব? গাড়ির ড্রাইভার কান ধরে আমি তোমাকে কিছু ক্লিয়ার করতে চাই। শ্রেয়া গাড়ি থেকে বের হয়ে যেতে নেয়, কিন্তু দরজা লক করা। তারপর কি করবে? শ্রেয়া গাড়ির ড্রাইভারকে বলতে লাগে, প্লিজ ওপেন দ্য ডোর। কিন্তু গাড়ি চলতে শুরু করলো। শ্রেয়া ভয়ে ভয়ে পাশে তাকালো। তুমি আমাকে আরিশ মাথা হেলিয়ে চোখ বুজে রহস্যময় হাসি। তোমাকে দেখি 3 বছর আগে। তোমার মনে আছে কিনা কাঁদতে কাঁদতে বলে, 3 বছর আগে রাতে তুমি কেন হারিয়েছিলে? তখন এটা আমার কাছে তোমাকে এখানে কে আসবে কে যাবে তা আমি ডিসাইড করি। তোমার সব খবরে তুমি আমার রাত সেদিনের পর বিয়ের প্রস্তাব পাঠায়, কিন্তু তোমার মা তুমি আমার করে কে না আর কারণ বলে হয়ে যেতে তোমার পছন্দের মানুষ আছে। আমার সাথে কেন এমন করছেন? আরিনের সাথে তোমার সম্পর্কের কথা শুনে কষ্ট হয়। আমাকে যেতে দিন না। আর তোমাকে পাওয়ার আশা আমি আপনার আমি কি সবচেয়ে বড় যে কারো ভালোবাসা কেড়ে নেব, কিন্তু ভাগ্য বলে কিছু আছে। এখন আমার দেখতে পাই ম্যারেজ রেজিস্ট্রি এতটুকু জেনে রাখো বিয়ে করতে আরিশ তার কেনা জিনিস কখনো হাতছাড়া করে না। আমার তার জিনিসে হাত দিলে তার হাত, কিন্তু বিপত্তি ঘটলো তখন জ্বালিয়ে দেয়। যখন আরিয়ানকে আমি দেখলাম তোমার সাথে, আরিয়ান আমার সেই ছিল মেয়েদের দালাল, তাকে আমি অনেকবার জেলে ভাত খাইয়েছি। তাই আরিয়ানকে তখন দেখে সন্দেহ হয়, তাই তার কাছে যাই। সে আমাকে দেখে হক চকিয়ে যায়, হামতামতা করে বলে, অত্যন্ত সুন্দর। এমন লোক তার পিছনে পড়েছে ভেবেই পাচ্ছে না কেন? তার মতো একটি আনস্মার্ট মেয়েকে সে বউ বলছে। কত আজীব লাগছে সব। নাকি সবকিছুর পিছনে কোনো কারণ আছে? শ্রেয়াকে চেয়ারের সাথে বেঁধে রেখেছে আরিশ। তার সামনে একটি বলে রাখা জ্বলন্ত কয়লা। তা দেখে পিলে চমকে গেল তার। আরিশ অদ্ভুত রকমের হাসি দিয়ে বলতে লাগে, আমার কাছে অন্যায়কারীর কোনো মাপ নেই। তুমি অন্যায় নয়, পাপ করেছো, পাপ। এখান থেকে পালানো তোমার উচিত হয়নি। তারপর আমার কাছ থেকে বাঁচার জন্য তুমি গলে ফাঁসি দিয়েছ, আমাকে অপমান করেছ, গায়ে হাত তুলেছ, সব কিছু জমে রেখেছিলাম, কিন্তু পালিয়ে যাওয়া উচিত হয়নি তোমার। তাই শাস্তিস্বরূপ এই ব্যবস্থা, যেন ভবিষ্যতে আর পালাতে না পারো। বলে শ্রেয়ার পা দুটো কয়লার বলে চেপে ধরল। শ্রেয়া জোরে জোরে চিৎকার করতে লাগলো গলা ফাটিয়ে, কিন্তু তার চিৎকার শোনার মতো কেউ নেই। তার চিৎকারের আওয়াজ এই চার দেয়ালের মাঝে হারিয়ে যাচ্ছে। শ্রেয়া ভাবছে তার মতো অভাগী কমই আছে, যার না বাবার বাড়িতে সুখ হলো আর না স্বামীর। কতটা অভাগা সে!
ইস, কাল যদি মরে যেত সে, কেন বেঁচে গেল সে? এমন সুন্দর চেহারারূপী পুরুষের হাতেই কেন পড়ল সে? আদেও কি এই প্রশ্নের উত্তর পাবে সে? মাঝরাতে কারোর কান্নার শব্দে ঘুম ভেঙে যায় শ্রেয়া। পায়ে তখন অনেক যন্ত্রণা, ফোসকাও পড়ে গেছে অনেক জায়গায়, কিন্তু কান্না কে করছে তা জানার জন্য মন কেমন করছে। মনে মনে ভাবছে, জিন ভূত নয় তো। ছোট থাকতে দাদির কাছে অনেক গল্প শুনেছে জিন ভূত নিয়ে। শুকনো ঢোক গিলল শ্রেয়া। কান্নার বেগ বাড়ছে। কোনো পুরুষ মানুষ কান্না করছে। শ্রেয়া আর সইতে না পেরে উঠল খাট থেকে। পায়ের মোড়ায় ভর দিয়ে কান্নার আওয়াজ অনুসরণ করতে করতে একটি রুমের সামনে এসে দাঁড়ায়। রুমের দরজাটা ভিড়ানো। শ্রেয়া হালকা একটু ফাঁক করে দেখে সাদা পাঞ্জাবি পরা কেউ একজন জায়নামাজে বসে কান্না করছে। শ্রেয়া ভয়ে দু কদম পিছিয়ে গেল। এ কি জিন সত্যি? ভেবে ঘেমে একাকার। এখন সেজদা থেকে মাথা তুলল, তখন শ্রেয়া অবাক হয়ে চেয়ে রইল। মুখ দিয়ে বের হয়ে এলো, আরিস, যে ছেলে কিছুক্ষণ আগে আমার পা পুড়ে দিয়েছে, আমাকে এখানে আটকে রাখছে, মুখের মাঝে রক্তটা ভাব ধরে রাখে, সেই ছেলে নামাজে বসে কাঁদছে কিভাবে? ব্যাপারটা হজম করতে পারছে না শ্রেয়া। কে এই আরিস? কি চায় তার কাছে? সকালে এক, রাতে আর এক, মানে কি এসবে? কোনটা আসল রূপ তার বুঝতে পারছে না শ্রেয়া। মানুষের এত রূপ কিভাবে থাকে? সব কি তার নাটক? উফ, আর ভাবতে পারছে না শ্রেয়া। সকালবেলা পায়ে কারোর ঠোঁটের স্পর্শ পেয়ে ঘুম ভেঙে যায় শ্রেয়া। ধরপড়িয়ে উঠে বসে সে। দেখে আরিস তার পায়ের কাছে বসে মলম লাগিয়ে দিচ্ছে। এমন ভাবে দিচ্ছে যেন ব্যথা সে পাচ্ছে। আচ্ছা, মানুষ এত বহুরূপী কেন? তখনই আরিস বলে ওঠে, এত রাতে কারো ঘরে গিয়ে তাকে ঝাঁক করা আমার পছন্দ না। নামাজ শেষে তখন আরিস শ্রেয়াকে বাইরে থাকতে দেখে হকচকিয়ে যায়, কিন্তু শ্রেয়া খেয়াল করেনি, কারণ শ্রেয়া তখন আকাশ কুসুম ভাবনায় ব্যস্ত ছিল। বিষম খেয়ে উঠল শ্রেয়া। শ্রেয়া বলল, কান্নার আওয়াজ আসছিল, তাই ভাবলাম। তোমাকে ভাবতে হবে না, ভাবার জন্য আমি আছি। সাইন ইট। এটা কিসের কাগজ? বেশি কথা আমার পছন্দ না, সাইন করো। শ্রেয়া বেঁকে বসলো। সে সাইন করবে না। আরিসের আবার রাগ উঠছে। ইস, মেয়ে শুধু তার রাগ উঠিয়ে দেয়। আরিস ঠান্ডা মাথায় বলল, লিসেন, আমি রাগ কন্ট্রোল করতে পারি না, সো রাগেও না আমাকে। আমার কথা শুনলে সুখে থাকবে আর ভালো থাকবে। আমার কথার খেলাপ হলে নরকে পরিণত করে দেব তোমার জীবন। শ্রেয়া শুকনো ঢোক গিল। সত্যি যদি আবার কালকের মতো হাত পা পুড়ে দেয়? তাই কাপা কাপা হাতে সাইন করে দিল। আরিস তখন মুচকি হাসল। শ্রেয়ার কাছে এসে কপালে ঠোঁট ছোঁয়ালো। শ্রেয়া কেঁপে উঠল, সাথে ধাক্কা মেরে দিল আরিসকে। আরিস ঠাস করে এক চর বসিয়ে দিল গালে। শ্রেয়া যেন পুরো দুনিয়াটা ঘুরে গেল। আরিস আবার কাছে এসে গাল টিপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, ডোন্ট টেয়ার, তুই আমার কেনা বউ। যখন ইচ্ছা তোকে আদর করবো, রাইট আমার আছে, হোক কেনা, বাট বউ তো। বলে ধাক্কা দিয়ে বেডে ফেলে চলে গেল। শ্রেয়া বসে কাঁদতে লাগলো। কিছুক্ষণ পর মাঝবয়সী এক মহিলা আসে। পরনে তার সাদা শাড়ি। এসে মাথায় হাত বুলিয়ে বলল, মা, তোমার নামই শ্রেয়া? জি। আমি আরিসের মা, রেশমি খান। তোমার এখানে কষ্ট হচ্ছে না তো? কোনো সমস্যা হলে আমাকে বলো। আমি বাইরে ছিলাম এতদিন, আজ ফিরলাম। শ্রেয়া কিছু একটা ভাবলো। তারপর হু হু করে কেঁদে রেশমির পায়ে ধরল। রেশমি হতবাক হয়ে চেয়ে রইল। শ্রেয়া বলল, আন্টি, আপনি প্লিজ আমাকে এখান থেকে যেতে দিন। মা, তোমাকে কেউ কিছু বলেছে? আন্টি, আপনার ছেলে আমাকে আটকে রেখেছে, প্লিজ আমাকে যেতে দিন। মা, আমি এই বিষয়ে কিছু করতে পারছি না। আরিস তোমাকে ভালোবাসে মা, আর মা হয়ে ছেলের খুশি কিভাবে কেড়ে নেই? রেশমি খানের কথা শুনে কান্না বন্ধ হয়ে গেল শ্রেয়ার। ভালোবাসে মানে কি? তার সাথে কালই তো দেখা হয়েছে। এক দেখাতেই কেউ কাউকে ভালোবাসে? রাতে রুমে আসে আরিস। শ্রেয়া গুটিসুটি মেরে বসে আছে। আরিস তার কাছে গিয়ে বসলো।
আর বলল, খেয়েছো? শ্রেয়া চুপ করে আছে। তুমি তো এসএসসি পরীক্ষা দাওনি, পড়াশোনা করতে চাও? শ্রেয়া আবারও চুপ। কথা বলছো না কেন? কথা কানে যাচ্ছে না? এত আদিক্ষেতা দেখাতে হবে না আপনার। শ্রেয়া, আমি তোমার সাথে অনেক রুড ব্যবহার করেছি, তার জন্য সরি। বাট আমি রাগ কন্ট্রোল করতে পারি না, তাই তোমাকে হার্ট করে ফেলেছি, সরি। বলেই চলে গেল। শ্রেয়া আরো অবাক হয়ে রইল। ও তো ভেবেছিল গালে আবার পড়বে, কিন্তু এই লোক কিছুই বলল না, উল্টো সরি বলে চলে গেল। ইয়ার লম্বা খাবার টেবিলে টইটুম্বর নানা রকম খাবার দিয়ে, দেশি বিদেশি নানান খাবার, অনেক খাবারের নাম অজানা। খাবার টেবিলে মাথা শটান করে বসে কাটা চামচ আর ছুরি দিয়ে কটকট করে খাবার কেটে মুখে দিচ্ছে আরিশ। শ্রেয়া বারবার আর চোখে আরিশের এভাবে খাবার খাওয়া দেখছে। এত সুন্দর করে কেউ খাবার খায় জানা ছিল না শ্রেয়ার। শ্রেয়া আরিশের ডান পাশে বসে আছে, তার বাম পাশে আরিশের মা রেশমি, তিনিও একই ধাঁচে খাচ্ছেন। শ্রেয়ার মনে হচ্ছে এখন খাবার খাওয়াও একটি আর্ট। সে চামচ দ্বারা খেতে পারে না, তাই প্লেটে চামচ নাড়ছে, যা বার কয়েক চোখে পড়েছে আরিশে। তা দেখে ছোট্ট শ্বাস নেয় সে। কি মেয়ে বাবা, মুখ ফুটে কিছু বলতেই চায় না, আর বলতেই কেন হয়? এটা তো আমার বাড়ি, আর আমার বাড়ি মানে তার বাড়ি। সো কি এত কিসের ভাবনা? আরিশ বলল। এনি প্রবলেম? শ্রেয়া মাথা নাড়ায়, যার অর্থ না। তাহলে খাচ্ছ না কেন? খাবার পছন্দ হয়নি নাকি? কি বলছিস বাবা? ওর পছন্দেরই তো সব। আপনাকে জিজ্ঞেস করেছি নাক গলান কেন সব কিছুতে? আরিশের কথায় কষ্ট পেলেন রেশমি। এই ছেলেটা প্রতিবার তাকে অপমান করে, তাই বলে বউয়ের সামনে করবে? যতই সে হোক সৎ মা, মা তো নিজের ছেলের মতোই মানুষ করেছিল তিনি। হায় আফসোস, ছেলেটি তাকে কখনো মায়ের মর্যাদা দিল না। আরিশের মায়ের প্রতি আরিশের ব্যবহার দেখে অবাক হয়ে চেয়ে রইল শ্রেয়া। লোকটা কত বদমেজাজি, নিজের মার সাথে এমন কেউ করে? সে না হয় পরের ঘরের মেয়ে, কিন্তু সে তো তার মা। শ্রেয়া বুঝে তার মা নেই বলে কেমন লাগে, আর আরিশ তো পাগল, তার কাছে মা থাকতে তার কদর করে না। শ্রেয়ার ভাবনায় ছেদ পড়ে আরিশের ধমকে, পুরো কেঁপে ওঠে শ্রেয়া। হাতে থাকা চামচটা নিচে পড়ে টুংটাং বাদ্যযন্ত্র বাজিয়ে দিল। কাটা চামচ দিয়ে খেতে না পারলে হাত দিয়ে খাও, এভাবে খাবার নিয়ে বসে থাকার মানে কি? খাচ্ছি। থাক, তোমার হাত দিয়ে খেতে হবে না, আমি খাইয়ে দিচ্ছি। শ্রেয়া অবাক হয়ে চেয়ে রইল। এই লোককে বোঝা বড় দায়। এক মুহূর্তেই ঝাড়ছে, আবার আদর দেখাচ্ছে। খাটাস একটা। শ্রেয়া মুখের সামনে খাবার তুলে ধরলো আরিশ। শ্রেয়া চুপচাপ খেয়ে নিল, কথা বাড়ালো না। আপাতত অনেক ক্ষুধা পেটে তার। প্লিজ আরিশ, আমাকে মারিস না। তোকে তো মরতেই হবে, তিল তিল করে মারবো। আমার ভুল হয়ে গেছে আরিশ, মাফ করে দে। আমার ডিকশনারিতে মাপ বলতে কিছু নেই, অন্যায় করলে তার শাস্তি তো পেতেই হবে। আর তুই তো পাপ করেছিস, ঘোর পাপ। তোর উচিত হয়নি আমার বউকে টাচ করার। ভাই মাফ করে। আর বলতে পারল না দিহান, তার আগেই কণ্ঠনালীতে গরম লোহা ঢুকিয়ে দিয়েছে। আরিশ হাতে গ্লাভস খুলে হাত ধুয়ে নিল হ্যান্ড ওয়াশ দিয়ে। সেখান থেকে বের হয়ে দুজন গার্ডকে বলল, ক্লিন দ্য ডাস্ট বলে গাড়িতে উঠে বসলো সে। আর ভাবতে লাগলো তখনের কথা। আরিশ শ্রেয়াকে নিয়ে শপিং মলে আসে, তার জন্য কিছু শাড়ি কিনবে বলে। শ্রেয়া ভয়ে কাঁচুমাচু হয়ে হাঁটছে তার পাশে। আরিশ শ্রেয়ার কোমরে হাত চেপে তার কাছে নিয়ে আসে বারবার। শ্রেয়ার কেমন অস্বস্তি লাগছে, কারণ আশেপাশে সবাই তাদের দিকে ড্যাপ ড্যাপ করে চেয়ে আছে। আরিশ শ্রেয়াকে নিয়ে একটি শাড়ির দোকানে ঢোকে, শাড়ি দেখতে থাকে। দোকানদারের উদ্দেশ্যে আরিশ বলে, কিছু আনকমন কালেকশন দেখান। দোকানদার তো মহা খুশি, আরিশের মতো বিলোনিয়ার তার দোকানে কদম ফেলেছে। তিনি খুশিতে গদগদ হয়ে শাড়ি দেখিয়ে যাচ্ছে, সাথে দোকানের কর্মচারীকে চা কফি ঠান্ডা আনতে পাঠিয়ে দিলে। আর শ্রেয়ার গায়ে একটি ব্ল্যাক কালারের শাড়ি ধরল, মনে মনে বলল, মাশাআল্লাহ, তার পিচ্চি বউটাকে অনেক সুন্দর লাগছে।
এভাবে আরো কটা শাড়ি নিতেই বাধা দেয় শ্রিয়া। তখনই চোখ রাঙায় আরিশ। আরিশের চোখ রাঙানিতে আরো কাঁচুমাচু হয়ে যায় শ্রিয়া। মাথা নত করে বসে থাকে পুতুলের মতোই। কেনাকাটা শেষে ফুট করে চলে আসে তারা। কিছু খাবার অর্ডার করে কেনার একটি টেবিলে গিয়ে বসে তারা। শ্রিয়া সেই আগের মতো কাঁচুমাচু করে বসে আছে, আর আরিশ এক ধ্যানে তাকিয়ে আছে। বার কয়েক আর চোখে তাকিয়ে চোখে চোখ পড়তে নিচে তাকিয়ে যায় শ্রিয়া, কিন্তু আরিশ তাকিয়ে আছে। কোনো পুরুষালী কণ্ঠে শ্রিয়ার দিকে থেকে সেই কণ্ঠের ব্যক্তির দিকে তাকায় সে। তখনই মুখে টান টান হাসি নিয়ে বলে ওঠে দিহান, ও আরিশ ব্রো, হোয়াটসঅ্যাপ? গুড, তোর? আমি সব সময় কুল থাকি। তারপর সে শ্রেয়ার দিকে তাকিয়ে আবারও বলল, বাই দা ওয়ে, এই বিউটিফুলটা কে রে? আরিশের রাগ উঠল। তার বউকে কেউ সুন্দর বলুক তা তার মোটেও পছন্দ না, আর দিহানকে তো আরও না। এক নাম্বার প্লে বয় সে। আরিশ বলল, আমার বউ। OMG মামা, তোমার ভাগ্য তো সেই ঝাক্কাস মাল পাইছো। দেয়ান, ভালোভাবে কথা বল। শি ইজ মাই ওয়াইফ। রাগ করো কেন মামা? আর আমি তো ভাবির দেওর, এটুকু হক তো আছে নাকি ভাবি? শ্রেয়া চুপ মেরে রইল। লোকটিকে তার মোটেও পছন্দ হচ্ছে না, পুরোই গায়ে পড়া, আর তার ভাষা শুনে বমি আসছে শ্রেয়ার। তখনই দিহান উঠে গিয়ে বসে পড়ল শ্রেয়ার পাশে, একদম গা ঘেঁষে। শ্রেয়া ভয়ে দূরে সরে গেল কিছুটা। হুট করে এমন কাজে আরিশের রাগ উঠে যায়। সে দাঁড়িয়ে চিল্লিয়ে বলে ওঠে, ওঠ ওর পাশ থেকে, ওঠ বলছি। আরে কুল কুল মামা, রেগে যাচ্ছিস কেন? আচ্ছা উঠে যাচ্ছি। বলেই উঠে গেল। আর যাওয়ার আকস্মিক শ্রেয়ার হাত টান দিয়ে চুমু খেয়ে বলল দিহান, আবার দেখা হবে ভাবি। দিহানের এমন কাজে আরিশ মাথায় রক্ত চড়ে গেল, চোখ লাল হয়ে গেল তার। শ্রেয়া এখন বিস্ময় নিয়ে তাকিয়ে আরিশের দিকে। আরিশ রাগে একবার টেবিলের গ্লাসটি মাটিতে ফেলে দেয়, যা পরে খণ্ড খণ্ড হয়ে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে। তা দেখে শ্রেয়ার আত্মা শুকিয়ে যায়। সে শাড়ির আঁচল মুঠ করে বসে আছে। তখন আরিশ টানতে টানতে ওকে বাসায় নিয়ে যায়। শ্রেয়া এমনিতেই ভয়ে ছিল, এখন ব্যবহারে কেঁদে দিল সে। ঘরে ঢুকেই শ্রেয়াকে ঠাস করে চড় মেরে দেয় আরিশ। চড়ের বেগ এতটা ছিল যে শ্রেয়া নিচে পড়ে যায়, আর ঠোঁট কেটে রক্ত বের হতে লাগে। শ্রেয়াকে এভাবে রেখে বেরিয়ে আসে সে। রাগের মাথা ফেটে যাচ্ছিল তার। কিছু গার্ডকে বলে দিহানকে ধরে নিয়ে আসে আরিশ, আর তাকে খুন করে দেয়। ছোট্ট শ্বাস ফেলে আরিশ। তার জিনিসে কেউ হাত দিলে সে কাউকে ছাড়ে না, আর দিহান তার কলিজায় হাত দিয়েছে, তাকে কিভাবে ছেড়ে দিবে সে? এক ধ্যানে তাকিয়ে আছে সে আর মুখের দিকে আরিশ। কি মায়া এই চেহারাতে! এই মুখ দেখেই পাগল হয়েছিল আরিশ সেই 3 বছর আগে। সেদিন ছিল শীতের সকাল, চারিদিকে তখন মিষ্টি রোদ উঁকি দিচ্ছিল। হালকা হলুদ আভায় চিকচিক করছিল চারিদিক। কিছু স্কুল কলেজের স্টুডেন্ট রাস্তার কাজ ঘেঁষে হেঁটে হেঁটে যাচ্ছে নানা রকম গল্প করতে করতে। গায়ে তার স্কুল কলেজ ড্রেস। সেখানে একটি মেয়ে হুট করেই মাটিতে পড়ে যায়। সাথের মেয়েগুলো কি করবে বুঝতে না পেরে এদিক সেদিক দৌড়াতে লাগে। আশেপাশের মানুষ জড়ো হয়ে গেল। কেউ কেউ সে মেয়েটির হাত পা ঘষছে, তো কেউ মুখ দিয়ে পানি দিচ্ছে, কিন্তু জ্ঞান ফিরছেই না তার। তার সহপাঠীরা রিক্সা অটো কিছু পাচ্ছে না, আর যা পাচ্ছে তারা আলাদা বিপদ ভেবে পাশ কেটে চলে যাচ্ছে। মেয়েটিকে হাসপাতালে নিতে কিছুই পাচ্ছিল না। সেই পথ ধরেই যাচ্ছিল আরিশের গাড়ি। একটি মেয়ে হুট করেই গাড়ির সামনে এসে দাঁড়িয়ে পড়ে। তখনই ড্রাইভার জোরে ব্রেক কষে, সাথে সাথে সামনের দিকে হেলে পড়ে আরিশ। এমন হওয়াতে সে কিছুটা বাড়ি খায় মাথা। তখন গম্ভীর কণ্ঠে ভ্রু কুঁচকে বলে, কি হয়েছে ড্রাইভার, এমন কেন করলে? দেখে ড্রাইভ করবে না? স্যার, একটি মেয়ে হুট করেই সামনে চলে এসেছে। যাও দেখো কি হয়েছে, আর তাড়াতাড়ি, আমার লেট হচ্ছে। স্যার, একটি মেয়ে বেহুশ হয়ে গেছে। তো? স্যার, তারা লিফট চাইছে সামনের হাসপাতাল পর্যন্ত। এটা কিভাবে সম্ভব?
আমার লেট হচ্ছে। তখনই পিছন থেকে একটি মেয়ে কান্না করতে করতে বলল, স্যার প্লিজ একটু সাহায্য করুন, আমার বান্ধবীর জ্ঞান ফিরছে না, আমাদের হাসপাতাল পর্যন্ত একটু লিফট দিন। আরিশ কিছু বলবে তার আগে কিছু লোক আরিশের গাড়িতে মেয়েটিকে তুলে দেয়। মেয়েটির মাথা তখন ছিল আরিশের কোলে। আরিশ এসবে হতভম্ব, এত মানুষ থেকে নাও করতে পারল না সে। গাড়ি চলতে শুরু করলো। মেয়েটির মাথা তার কোলে দেখে তার কেমন অস্বস্তি হচ্ছে। হুট করেই গাড়ি ঝাঁকুনি দিয়ে উঠল। তখনই মেয়েটির মাথা নিচে পড়ে যেতে নিল আরিশের কোল থেকে। সাথে সাথে তখন ধরে ফেলে আরিশ। তখনই মেয়েটির মুখে চুলগুলো এলোমেলো হয়ে লেপ্টে ছিল। আরিশের কেন যেন মনে হলো চুলগুলো সরিয়ে দিতে। সাথে সাথে তাই করে বসল। আলতো হাতে চুল সরিয়ে দিতেই থমকে গেল সে। হুট করেই তার হার্টবিট করতে লাগলো। কেমন একটা ভালো লাগার অনুভূতি কাজ করতে লাগলো তার। সূর্যের আলো গাড়ির কাঁচ ভেদ করে এসে পড়ছিল মেয়েটির মুখে। দুধে আলতা গায়ের রং হলুদ হলুদ লাগছিল। মনে হচ্ছিল কোনো হলুদ পরী তার কোলে ঘুমিয়ে আছে। মেয়েটির মায়াবী চেহারায় হারিয়ে যাচ্ছিল আরিশ। মনের মাঝে অনুভূতিগুলো রঙিন হচ্ছিল তার। কই এত এত মেয়েদের সংস্পর্শে সে ছিল, কখনো এমন ফিলিংস তো হয়নি। তাহলে আজ কেন তার কোলে থাকা ছোট হলুদ পরীর জন্য হচ্ছে? হ্যাঁ, ছোট্টই তো, দেখেই মনে হচ্ছে মেয়েটির বয়স বড় জোর 18-19 হবে। এসব ভাবতেই গাড়ি এসে থামে হাসপাতালের সামনে। তার গাড়িতে করে আসা তার সহপাঠীরা নেমে আসে আর আরিশকে রিকোয়েস্ট করে মেয়েটিকে কোলে করে নিয়ে ভিতরে দিয়ে আসতে। আরিশ এতে ইতস্তত করে তাদের পীড়াপিড়িতে কোলে নিয়ে ভিতরে গেল হাসপাতালে। সেখানেই এমার্জেন্সিতে ভর্তি করা হয় মেয়েটিকে। আরিশ নিজেই সব করে দিয়ে আসে। ফর্ম ফিল আপ করার সময় জানতে পারে মেয়েটির নাম শ্রেয়া। নামটি শুনে মনের অজান্তে ঠোঁটের হাসি রেখা ফুটে ওঠে। বিড়বিড় করে বার কয়েক আওড়ায় নামটি যতবার সে নিয়েছিল ততবার যেন মনে ভালো লাগার সৃষ্টি হয়েছে তার। শ্রেয়া আর মোড়া দিতেই ধ্যান ভাঙে আরিশের। সে যে ডুব দিয়েছিল তার প্রথম দেখা হলুদ পরীতে। শ্রেয়ার ঘুম ভাঙতেই তার পাশে থাকা আরিশের দিকে চোখ পড়ে, যে কিনা তার দিকে ঘোর লাগা চাহনিতে চেয়ে। শ্রেয়ার কাছে আরিশকে ভয় লাগে, খুব ভয়। তাই সে পিছিয়ে যেতেই হাত ধরে ফেলে আরিশ। শ্রেয়ার মুখে ভয়ের এমন ছাপ তার শরীরে কাঁটা দিয়ে ওঠে। কেন তার হলুদ পরী ভয় পায়? উত্তর অবশ্য তার জানাই। ছোট্ট শ্বাস ফেলে আরিশ। শ্রেয়ার হাত তার দু হাতের মুঠোয় নিয়ে চুমু খায় হাতে। এতে কেঁপে ওঠে শ্রেয়া, কিন্তু তার নজর নিচের দিকে। শ্রেয়াকে এমন কেঁপে উঠতে দেখে মুচকি হাসে আরিশ। শ্রেয়ার হাতটা কোলের মাঝে নিয়ে বলতে লাগে, আমি তোমাকে কিছু ক্লিয়ার করতে চাই, তুমি ভয় পেও না, আমি কিছু করবো না, সত্যিটা বলবো শুধু, তারপর কি করবে তোমার ইচ্ছে। শ্রেয়া মাথা তুলে একবার তাকায় আরিশের দিকে, সাথে সাথে আবার নিচে তাকিয়ে ফেলে। এই চোখে তাকানোর স্বার্থ নেই তার। আরিশের চোখ দুটো যে অনেক গভীর, যে চোখের ভাষা অন্য কিছু বলে সব সময়, যা শ্রেয়ার ছোট্ট মাথা ধরতে অক্ষম। কিন্তু এতটুকু একদিনে বুঝে গেছে আরিশ যে তাকে পাগল। একদিন কতটা না যত্নবান ছিল তার প্রতি। লোকটিকে শ্রেয়ার পাগল মনে হয়, খুব পাগল। কারণ লোকটি যতবার তাকে মারে বকে ততবার কান্না করে। কি অদ্ভুত! অথচ শ্রেয়া বা সবার সামনেই কত না শক্ত, গভীর, রকচটা, বদরাগী লোক। আসলে কারোর বাইরে দেখে বিবেচনা করা ঠিক না, কারণ মানুষের বাইরে দেখে ভিতরে প্রকাশ হয় না, তার জন্য মানুষের সাথে মিশতে হয়। কিন্তু শ্রেয়ার ভয় করে, ভয়ানক রকমের ভয়। আরিশের কথায় শ্রেয়ার ভাবনার ছেদ পড়ে। কোথায় হারিয়ে গেলে? শ্রেয়ার মাথা নাড়ায়, মানে কোথাও নয়। আরিশ শ্রেয়ার গালে হাত রেখে বলে, আই নো তুমি আমাকে খুব ভয় পাও, প্লিজ ডোন্ট, আসো আমার সাথে চলো। শ্রেয়াকে সাথে করে নিয়ে গেল ব্যালকনিতে। শেষ রাতের দিক সময়টি চারিদিক নিস্তব্ধ। শুধু দূর আকাশের একটি চাঁদ আর কিছু তারার মেলা দেখা যাচ্ছে। কিছুক্ষণ নীরবতার পর কথা বলল আরিশ, তোমাকে দেখি 3 বছর আগে, তোমার মনে আছে কিনা জানি না।
3 বছর আগে রাস্তায় তুমি জ্ঞান হারিয়েছিলে, তখন আমার গাড়িতে তোমাকে হাসপাতালে পৌঁছে দিয়েছিলাম। শ্রেয়া অবাক হয়ে তাকালো আরিশের দিকে। সেদিনের লোকটাকে কত না খোঁজা ট্রাই করেছিল একটি ধন্যবাদ দেওয়ার জন্য, কিন্তু পায়নি। আর সেই লোকটি ভাগ্যক্রমে তার স্বামী। এটাকেই হয়তো ভাগ্যচক্র বলে। আরিশ আবার বলল, তোমার সব খবরে নেই। সেদিনের পর বিয়ের প্রস্তাব পাঠায়, কিন্তু তোমার মা নাকচ করে, আর কারণ বলে তোমার পছন্দের মানুষ আছে। বলেই ছোট্ট শ্বাস নেয় আরিশ। আর শ্রেয়া সেই অবাক চোখে তাকিয়ে থাকে আরিশের দিকে। আরিশ আবার বলল, আরিয়ানের সাথে তোমার সম্পর্কের কথা শুনে কষ্ট হয়, তাই আর তোমাকে পাওয়ার আশা ছেড়ে দিই। আমি কে যে কারো ভালোবাসা কেড়ে নেব? কিন্তু ভাগ্য বলতে কিছু আছে। তোমাকে আবার দেখতে পাই ম্যারেজ রেজিস্ট্রি অফিসে, পালিয়ে বিয়ে করতে এসেছো। আমার কোনো মাথা ব্যথা ছিল না এতে, কিন্তু বিপত্তি ঘটলো তখন, যখন আরিয়ানকে আমি দেখলাম তোমার সাথে। আরিয়ান নামের সেই ছেলেটি ছিল মেয়েদের দালাল। তাকে আমি অনেকবার জেলের ভাত খাইয়েছি, তাই আরিয়ানকে তখন দেখে সন্দেহ হয়, তাই তার কাছে যাই। সে আমাকে দেখে হক চকিয়ে যায়, হামতা হামতা করে বলে, স্যার আপনি? তুমি এখানে? বিয়ে করতে আসছি স্যার। তা ওই মেয়েটিকে? আমার হবু বউ। আরিশের কপালে তখন চিন্তার ছাপ। সে তখন আরিয়ানকে পরীক্ষা করার জন্য বলে, তুমি তাকে বিয়ে করো না, আমি তাকে কিনতে চাই। আরিয়ানের চোখ চকচক করে ওঠে, কারণ আরিয়ান লোভী ছিল। সে সাথে সাথে বলল, স্যার কত দিবেন? 5 লাখ টাকার কম কিন্তু নিব না। আরিশের ঠোঁটে তখন বাঁকা রহস্যময় হাসি, কারণ তার ফাঁদে পা দেয় আরিয়ান এবং সত্তার কথা অনুযায়ী সব করে। বিয়ের রেজিস্ট্রির সময় শ্রেয়া 2টো পেপারে সাইন করে, আর আরিয়ান একটিতে। আরিয়ান আর শ্রেয়া দুজন যেই পেপারে সাইন করে তা উকিল ফেলে দেয়। আর আরিয়ান শ্রেয়াকে নিয়ে চলে যাওয়ার পর আরিশ তাতে সাইন করে দেয় এবং আইনগতভাবে শ্রেয়া আর আরিশের বিয়ে হয়ে যায়। আরিশ যেহেতু অনেক বড় বিজনেসম্যান, তাই তার জন্য কোনো কিছু টাফ না। তার আরিশ আরিয়ানের কনফেশন করা ভিডিও অডিও ক্লিপ দেখালো। সেদিন আরিয়ানকেও সে এই দুনিয়া থেকে বিদায় করেছে। কোনো জানোয়ারের মাফ নেই, আর সেই তো তার কলিজাতে হাত দিয়েছে। আরিশের কথায় বাগরুদ্ধ শ্রেয়া অনর্গল পানি পড়ছে চোখ বেয়ে তার। সে সবার কাছে ধোকা পেয়ে গেল লাইফে। আরিশ এবার শ্রেয়ার গা ঘেঁষে বসে, চোখ মুছে দিয়ে কপালে কপাল ঠেকিয়ে বলে, আমি জানি তোমার লাইফের অর্ধেকটা সময় খুব কষ্টে কেটেছে। আমি কম দেইনি, আমাকে ক্ষমা করা যায় না? আমাকে কি আপন করা যায় না? শ্রেয়া কিছু বলল না, উঠে চলে গেল ওয়াশরুমের দরজা বন্ধ করে কল ছেড়ে দিয়ে হাউ মাউ করে কান্না করতে লাগলো। কি পেল সে? মা মরে যাবার পর থেকে সবাই তার সাথে ছলনা করেই চলেছে। বাবা, সৎ মা আর আরিয়ান। এখন আরিশকে কিভাবে সে আপন করে নিবে? আরিশ সেও তাকে আটকে রেখেছে, 2বার গায়ে হাত তুলেছে, তার সাথে আবার ভালোবেসেছে। কি করবে সে? দিবে কি একটা সুযোগ? দেওয়া উচিত, কারণ সে আরিয়ান নামক পশুর থেকে তাকে বাঁচিয়েছে। এভাবে কেটে যায় কদিন। আজ শ্রেয়া আর আরিশের বিয়ে। আল্লাহর নাম নিয়ে 3 কবুল পড়ে বিয়ে করবে তারা। এ কদিনে শ্রেয়া স্বাভাবিক হওয়ার ট্রাই করেছে আরিশের সাথে। আরিশও তাকে ভালো রাখার ট্রাই করেছে, কিন্তু মাঝে মাঝে রাগে, বাট এখন আর গায়ে হাত তোলে না। কিছুক্ষণের মাঝেই 3 কবুল পড়ে বিয়ে হয়ে যায় তাদের। বাসর ঘরে বসে আছে শ্রেয়া। আরিশের রুমটা পুরো সাদা অর্কিড ফুল দিয়ে সাজানো হয়েছে। কিছুক্ষণ পর আরিশ এসে ঢুকে ঘরে। শ্রেয়ার আজ কেমন জানি লাগছে, তার ভয় ভয় করছে। আরিশ কাছে এসে দাঁড়ালো। শ্রেয়া সালাম করতে নিতেই ধরে ফেলে সে, আর বুকের সাথে লাগিয়ে বলল, আমার হলুদ পরি, তোমার জায়গা এই বুকে সব সময়। শ্রেয়া লজ্জা পেল এমন কথায়। তখন আরিশ শ্রেয়াকে কোলে নিয়ে খাটে শুইয়ে দেয় এবং সে তার পাশে শুয়ে বুকের সাথে চেপে ধরে বলতে লাগে, আজ আমি অনেক খুশি, অনেক। শ্রেয়া হাসলো শুধু। আরিশ সেই হাসিতে আরো পাগল হয়ে গেল এবং টুপ করে চুমু দিয়ে দিল শ্রেয়ার ঠোঁটে। শ্রেয়া লজ্জায় মুখ লুকালো আরিশের বুকে।
আরিশের ঠোঁটে ফুটে ওঠে প্রশান্তির হাসি। সে আজ জয় করতে পেরেছে তার কেনা বইয়ের মন।